যে ফোনটা পাওয়ার চান্স কম, এবং ইনাওয়াশিরো স্টেশনে এসে আমরা দেখলাম কেউ কোথাও নেই। অ্যাকচুয়ালি রেল স্টেশনটায় কেউ নেই, কোনো অফিসিয়াল কেউ নেই। তুমুল বৃষ্টি হচ্ছে, আমরা মানে ঝুপপুস ভিজে গেছি যাকে বলে, একদম জামা কাপড় থেকে টপ টপ করে জল পড়ছে। এখন আমরা বসে আছি ইনাওয়াশিরো যাওয়ার ট্রেনে। অ্যাকচুয়ালি আজকে হোস্টেল থেকে বেরোনোর পরে খুব একটা ভিডিও করা যায়নি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি। তো সেই কারণে ট্রেনে এসে এখন স্টেশনে এসে ভিডিও করছি। বেসিক্যালি একবার ট্রেনটা দেখাই, তো তারপর বলছি। এই হচ্ছে ট্রেন। তো ট্রেন পুরো ফাঁকা, কোনো লোকজন নেই, 5-6 জন প্যাসেঞ্জার আছেন। এবার এখান থেকে যেতে মোটামুটি 40 মিনিট মতো লাগবে ট্রেনে। এটা র্যাপিড ট্রেন। তারপর সেখান থেকে 2 কিলোমিটার মতো রাস্তা বাস আছে, হেঁটেও যাওয়া যায়। 2 কিলোমিটার রাস্তা যেতে আধ ঘন্টা মতো লাগবে, সেভাবে যাওয়া যায়। কিন্তু ওয়েদারের অবস্থা আজকে বেশ খারাপ। তো স্টেশনে এসে আমাদের পুরো জলে থই থই, আমরা পুরো একদম পুরো ভিজে গেছি, সব কিছু জামা কাপড় ব্যাগ সবই ভিজে গেছে। তো আমরা বুঝতে পারছিলাম না কোন ট্রেনটা অ্যাকচুয়ালি যাবে। তো প্যাসেঞ্জার কয়েকজনকে আমরা জিজ্ঞাসা করলাম যে এখান থেকে কোন ট্রেনটা যাবে, তো তারাও বুঝতে পারছিলেন না কোনটা যাবে। ফাইনালি এখানকার লোকজন এত ভালো, তারা নিজেরা গেলেন ট্রেনের বাইরে, প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে সেখানে একজন টিকিট পরীক্ষককে জিজ্ঞাসা করলেন যে কোন ট্রেনটা যেতে পারে। তারপরে তারা আমাদেরকে দেখিয়ে দিলেন এবং ট্রেনে তুলে দিয়ে গেলেন। তো যাই হোক, আপাতত ট্রেনে বসে আছি। ট্রেন ছাড়তে এখনও প্রায় আধ ঘন্টা মতো দেরি আছে। এখন 11টা বাজে, 11:30 নাগাদ ট্রেন ছাড়বে। ওখানে 12টা 10-15 মধ্যে পৌঁছবে। আমাদের হয়তো থাকার জায়গাটা পৌঁছাতে 1টা বাজবে। নেমে আবার পরের ভিডিও। প্রচণ্ড বৃষ্টি ভেজা একটা দিনে আমরা রওনা হলাম ইনাওয়াশিরোর দিকে। এত জায়গা থাকতে হঠাৎ ইনাওয়াশিরো কেন? অনেকেই এই প্রশ্ন করেছিলেন আমাদের। উত্তরটা অল্প কথায় দেবার চেষ্টা করছি। ইনাওয়াশিরো জাপানের ফুকুশিমা প্রিফেকচারে অবস্থিত। খুব শান্ত এক শহর এই ইনাওয়াশিরো। এর মূল আকর্ষণ বিশাল হ্রদ। নোবেল সম্মানপ্রাপ্ত বিজ্ঞানী হিদেয়ো নিগুচির জন্মস্থানও এই শহর। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য ইনাওয়াশিরো দারুণ জায়গা হতে পারে। বান্দাই পর্বতশৃঙ্গের পাদদেশে এই এলাকা। শহুরে জীবনের কোলাহল থেকে একটু দূরে থাকা এবং খাঁটি জাপানি বাড়ি, গ্রাম্য জীবন উপভোগ করার জন্যই এখানে আসা। কিন্তু পৌঁছেই সংকটে পড়লাম আমরা। আজ একটা অদ্ভুত কাণ্ড হলো। এখন আমরা রয়েছি হচ্ছে ইনাওয়াশিরো টাউনে, কিন্তু সেটা বড় কথা নয়। প্রথম হচ্ছে এখানে প্রচণ্ড বৃষ্টি, সেটা একটা খুবই সমস্যাজনক বিষয়। কিন্তু তার থেকেও যেটা মজার বা কষ্টের এবং আনন্দের, সেটা হচ্ছে আমরা আজকে যখন ইনাওয়াশিরো স্টেশনে এসে পৌঁছলাম, তারপরে সেখান থেকে একটা বাস নিলাম আমাদের যেখানে আমরা এই এয়ারবিএনবিটা বুক করেছি সেখানে যাওয়ার জন্য। কিন্তু বাসটা একেবারেই আমাদের ওখানে একটু আগে যেরকম হোয়াইট লাইনার বাস চলতো কলকাতা শহরে, সেই ধরনের বাস। প্রথমে কয়েকটা ধাপ ওঠা, তারপরে ভেতরে স্লোপ করা একটা জায়গা। তো এবং বেশ ভালোই, মানে সমস্ত সিট ভর্তি ছিল মোটামুটি। তো এরকম অবস্থায় আমাদের সঙ্গে যেহেতু বড় ব্যাগ ট্যাগ ছিল এতদিনের ট্যুর, ফলে একটু জায়গা নিয়ে চাপ হয়ে যাচ্ছিলো। যাই হোক, তো আমরা কোনো রকমের ঠেলে ঠুলে ভেতরে ঢুকেছি। এবার আমাদের স্টপেজটা, যেটা অ্যাকচুয়ালি 2 কিলোমিটার, তো 2 কিলোমিটার হেঁটে অনেকটা সময় লাগবে বলে আমাদের তখন এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, আমরা বাসটা নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এবারে বাসটায় উঠলাম। তারপর 7-8 মিনিটের মধ্যে আমাদের স্টপেজ এসে গেল। আমরা বাসটা থেকে নামলাম। নেমে দেখলাম যে আমাদের একটা ফোন, সেটা নেই। তো কোথাও নেই। জামা কাপড়ে তন্ন করে খুঁজলাম। তারপর আমরা ব্যাগগুলো খুঁজলাম, কিন্তু দেখলাম নেই।
তো ফাইনালি তখন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এয়ারবিএনবিতে আমরা আছি সেখানে ঢুকলাম, আমাদের ব্যাগগুলোকে সেখানে রাখলাম, রেখে আমরা এক্স্যাক্টলি যে পথে বাসটা যায় এবং আসে আমরা সেই পথে হাঁটা দিলাম। এটা ধরে নিয়েই হাঁটা দিয়েছিলাম যে ফোনটা পাওয়ার চান্স কম, কারণ কোথায় পড়েছে আমরা তো 100% কনফার্ম করে বলতে পারছি না, হয়তো বাসে পড়েছে, হয়তো স্টেশনে পড়েছে। এবার এখানে যেটা আমার আগে গুগলে পড়ে যা জেনেছিলাম, যেখানে অ্যাকচুয়ালি লোকে অন্য লোকের জিনিসে হাত দেয় না, কিন্তু হাত দেয় না মানে তার পজিটিভ নেগেটিভ দুটো সাইডই আছে। পজিটিভ সাইড হচ্ছে জিনিসটা চুরি যাওয়ার চান্স নেই, নেগেটিভ সাইড হচ্ছে জিনিসটা পড়ে থাকলেও কেউ দেখবে না। তো যাই হোক, আমরা একদম 100% তো নিশ্চিত ছিলাম না যে ফোনটা কোথায় পড়েছে, হয়তো বাসে পড়েছে, হয়তো বা রাস্তায় পড়েছে, স্টেশনে বাসে ওঠার মুখে পড়েছে। যাই হোক, তো আমরা বাসটার পথেই ফিরতে শুরু করলাম এবং ভাবলাম যে রাস্তায় যদি কোথাও বাসটাকে দেখতে পাই যে আবার ফিরছে, তাহলে আমরা হাত দেখিয়ে থামানোর চেষ্টা করব। এরকম নানাবিধ বিষয় ভেবে আমরা ফাইনালি এসে পৌঁছলাম হচ্ছে আবার ব্যাক করে প্রায় 2 কিলোমিটার হেঁটে, 2 কিলোমিটার হাঁটার পথে বাসের পথটা ঘুরে 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 শহরের মধ্যে দিয়ে যেতে যায়, ওটা প্রায় 4-4.5 কিলোমিটার হয়ে যায়। তো আমরা এসে পৌঁছলাম ইনাওয়াশিরো স্টেশনে, এবং ইনাওয়াশিরো স্টেশনে এসে আমরা দেখলাম কেউ কোথাও নেই, কোনো ইনফরমেশন সেন্টারটা প্রথমে আমরা দেখতে পাইনি। অ্যাকচুয়ালি রেল স্টেশনটায় কেউ নেই, কোনো অফিসিয়াল কেউ নেই। দূরে স্টেশনের বাইরে একটা ইনফরমেশন সেন্টার ছিল, তো আমরা সেখানে ছুটে মুটে গেলাম। তো গিয়ে আমরা বললাম যে দেখুন এরকম একটা ফোন হারিয়ে গেছে, কি করা যায়। তো উনি বললেন যে কোথায় হারিয়েছে। তো এবারে গুগল ট্রান্সলেটই ভরসা, আমরা বোঝালাম যে এই রকম বাসে। তো উনি বললেন কোন সময়কার বাসে, এখান থেকে উঠেছিলেন না এদিকে আসছিলেন, না এখান থেকে যাচ্ছিলেন, মানে বোঝাতেই অনেকটাই পরিশ্রম হচ্ছিল ভাষার সমস্যার কারণে। যাই হোক, আমরা কোনো রকমে তাও ওনাকে বোঝাতে পারলাম যে আমরা দেখুন এদিক থেকেই গেছি যাওয়ার সময়। তো উনি বললেন দাঁড়ান, বলে সব কিছু লিখে টিকে নিয়ে তারপরে উনি ফোন ঘোরাতে শুরু করলেন। ভদ্রলোক খুবই হেল্পফুল। তো মানে উনি পটাপট বেশ কয়েকটা জায়গায় ফোন করলেন এবং আমাদেরকে বললেন যে আপনারা একটু অপেক্ষা করুন, কিছুক্ষণ বাদেই অফিসিয়ালসরা জানাচ্ছে তারা বাস খুঁজছে, আপনারা যে বাসটায় গেছিলেন সেই বাসটা খুঁজছে। তো আমরা দাঁড়িয়ে আছি এদিকে। তো এবার 5-7 মিনিট গেল, উনি দেখলাম খুব, আবার একটা ফোন এলো, উনি বেশ থতমত মুখ করে একটা নাবাচক কতগুলো শব্দ, মানে সেটা আমরা আন্দাজ করতে পারছিলাম ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, এবং যাই হোক বোঝা যায় তো মানুষের। উনি খানিকক্ষণ বাদে এসে আমাদেরকে বললেন যে না মশাই, আপনাদের ফোন নাই, কোথাও বাসের ভেতরে সব খোঁজা হয়েছে, ফোন নাই। তো এরকম সময় আমরা তখন বলছিলাম যে কি করা যায়। উনি বললেন আপনারা পুলিশ স্টেশনে যেতে পারেন, ওখানে একটা পুলিশে একটুখানি গিয়ে লেখান যেরকম ফোন হারিয়ে গেছে ইত্যাদি প্রভৃতি। তো এরপর আমরা যেটা করলাম, হঠাৎ দেখলাম যে আইজু বাস, এটা ওই আইজু ওয়াকামাৎসু প্রভিন্সেরই তো বলে এখানেও যে বাসগুলো চলে যাবে আইজু বাস। তো দেখলাম একটা আইজু বাস আসছে, আগেও একটা দুটো এসছে, আমি ছুটে মুটে গেছিলাম সেখানে, গিয়ে দেখেছিলাম যে সেগুলো আমাদের বাসটা ছিল না। তো এবারে আর একটা বাস এসছে দেখে আমরা আবার কোনো রকমভাবে ছুটে সেই বাসটাতে গেলাম, গিয়ে দেখলাম এক্স্যাক্টলি আমাদের যে ড্রাইভার তিনি বসে আছেন এবং তিনি টিকিট কাটছেন, যারা বাস থেকে নামছে তাদের জন্য উনি টিকিট কাটছেন। তো দেখে আমাকে দেখে তিনি বললেন হ্যালো করে হাত নাড়লেন। তো আমি ভাবলাম এবার গুগল ট্রান্সলেট করে আমাকে বোঝাতে হবে যে দেখুন তো বাসটার মধ্যে কোথাও আমাদের ফোন পড়ে গেছে কিনা, সেটা যদি আপনি একবার চেক করে দেখেন। তো দেখলাম যে উনি কিছু মানে বিশেষ কিছু হাসি মুখে বসে আছেন এবং ওকে টিকিট কাটছেন, এবং তারপরে আমাকে একসময় ইশারা করে একটা বড়া ভয় দেওয়ার মতো করে হাত তুলে বললেন, মানে খানিকটা হয়তো বড়া ভয় দেওয়া বা খানিকটা অপেক্ষা করার মতো করে বললেন যে দাঁড়াও ভাই, এরম গোছের বয়স্ক লোক, টাক মাথা। তো এবার তারপরে আমি সবাই নেমে যাওয়ার পরে উনি একটা কান এঁটো করা হাসি হেসে আমাকে ওনার ডান দিক থেকে রাখা ফোনটা হাতে দিয়ে বললেন যে মানে যা বললেন বোঝা গেল যে তুমি এটাই নিশ্চয়ই খুঁজতে আবার ফিরে এসছো স্টেশনে। তো আমি তখন অনেক করে ওনাকে ধন্যবাদ জানালাম, বললাম যে হ্যাঁ এটাই খুঁজছিলাম এবং এটা যে পেয়ে যাবো এটা আমি সত্যিই ভাবিনি। যাই হোক, তো এই মোটামুটি এবার আমাদের এই বাসে করে যাওয়া এবং ইত্যাদি সবই মোটামুটি ব্যর্থ হয়েছে, কারণ আবার আমাদের হেঁটে ফিরতে হচ্ছে সেই ওয়াকামাৎসুর যে এয়ারবিএনবিতে আমরা উঠেছি সেখানে। আপাতত তুমুল বৃষ্টি হচ্ছে, আমরা মানে ঝুপ্পুস ভিজে গেছি যাকে বলে, একদম জামা কাপড় থেকে টপ টপ করে জল পড়ছে পুরোটাই। যদিও রেনকোট আছে কিন্তু বিশেষ লাভ হচ্ছে না। তো এই অবস্থাতে একমাত্র দেখলাম গোপ্রোই ভরসা, তাই তাতে এইটা রেকর্ড করে রাখলাম।
ইনাওয়াশিরোয় আজ পুরো রেইনি ডে, বৃষ্টি থামার বিন্দুমাত্র লক্ষণ নেই। বাপরে বাপ, কি বৃষ্টি এখানে চারপাশে, মানে জাস্ট আর কি হাঁটাও কঠিন, এতটাই জোরে বৃষ্টি হচ্ছে। মানে ঠিক এটা যে আমাদের দেশের মতো বৃষ্টি ওরকম ঝমঝম করে বৃষ্টি নয়, কিন্তু নাগাড়ে হয়ে চলেছে। আমাদের কি হয়, আমাদের ঝমঝম করে বৃষ্টি হলো, আপনি কোথাও একটা দাঁড়িয়ে গেলেন, তারপরে বৃষ্টি থেমে গেল, কিন্তু এখানে আপনি আবার হাঁটতে শুরু করে দিলেন। কিন্তু এখানে ব্যাপারটা সেরকম নয়, এখানে মানে নাগাড়ে হয়ে চলেছে। প্রায় আমরা এখানে এসছি তাও 2 ঘন্টা ধরে আমরা দেখছি একই স্পিডে একই রকমভাবে ঝিরঝির করে, কখনো একটু গতি বাড়ছে, কখনো গতি কমছে, বৃষ্টি হয়েই চলেছে। খুবই আর কি অদ্ভুত এখানের ওয়েদার। এরকম যদি ওয়েদার থাকে তাহলে অ্যাকচুয়ালি আমাদের ইনাওয়াশিরো আসাটা একটু ব্যর্থই হবে, কারণ না আমরা দেখতে পাবো লেক, না আমরা দেখতে পাবো পাহাড়। তো সেটা বোধহয় যারা পাহাড়ে যান তাদের এই অভিজ্ঞতাও আছে যে পাহাড়ে তো সত্যি কখনো ওয়েদারে ঠিক থাকে না। এটা যদিও ঠিক পাহাড় নয়, খানিকটা উপত্যকা এলাকা, কিন্তু তবু এখানেও ওয়েদারের সত্যি বলতে সেরকম কোনো ঠিক ঠিকানা নেই, তা ভালোই বোঝা যাচ্ছে। এবার দেখা যাক কি হয়। আজকে আমরা আর বিশেষ কোথাও বেরোবো না, হয়তো আশপাশের যে 7-Elevenটা আছে সেখান থেকে খাবার এনে খেয়ে নেবো। তো তারপর কালকের কথা কালকে ভাবা যাবে, যা আছে কপালে তাই হবে সকালে। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের ইনাওয়াশিরোর যে গেস্ট হাউসটা, সেটা এই দিকে ঢুকে একটুখানি দিয়ে তার সামনে, এটা তো সামনে রাস্তা। তো এই ভিডিওটা করা হচ্ছে পিছনের পাহাড়টা দেখানোর জন্য। রাস্তাটা যেখানে শেষ হচ্ছে তারপর থেকে শুরু হয়েছে পাহাড়, এবং পাহাড়ের লেয়ারের খাঁজে মেঘ আটকে আছে। জেনারেলি আমরা ডুয়ার্সের দিকে এরকম পাহাড় দেখতে পাই, কিন্তু তার অল্টিটিউড এরকম থাকে না, এতটা খারাপ পাহাড় ঠিক ডুয়ার্সের পিছন দিকে হয়তো এইরকমভাবেও দেখা যায় না। পার্টিকুলারলি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দৃশ্যগত একটা পার্থক্য আছে, আর তার সঙ্গে তো যাকে হিন্দিতে বলে মাহল, সেইটার তো একটা পার্থক্য আছে। ওভারঅল সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স। তো আমরা এখন ইনাওয়াশিরোতে আছি। আজকে তো প্রায় সন্ধে হয়ে এসছে, এখানে আগেও বলেছি যে এখানে মোটামুটি 5টা 5:30টার পরে পুরো ঘুরঘুরটা অন্ধকার এবং লোকজন আর বাড়ি থেকে বেরোন না। এখন বাজে মোটামুটি বোধহয় 2:30 ওরকম বাজবে, 2:30-3টে মতো। তো ঝাঁপ ফেলার সময় হয়ে এসছে, আমরা এখনই ঢুকে যাবো, পুরো ভিজে গেছি। তো এরপরে আবার কালকে সকালেই একবারে হয়তো বেরোবো, তখন বেরিয়ে দেখবো কি দেখানো যায় চারপাশে। সাবেক জাপানি বাড়ি বলতে যা বোঝায়, এবার এক্কেবারে তেমন বাড়িতে আমরা ফাইনালি এসে গেছি ইনাওয়াশিরোতে, আমাদের যে গেস্ট হাউস সেখানে। এটার নেওয়ার কারণটাই হলো যে আমি নিজে খুব ছোটোবেলা থেকেই চেয়েছিলাম যে এটা ক্লাসিক্যাল তাতামি রুমে থাকবো। আমরা আগে যেখানটা ছিলাম সেখানটা অতটা ক্লাসিক্যাল ছিল, মডার্ন তাতামি রুম ছিল। এটা একদম ক্লাসিক্যাল, কাঠের ফ্রেমের দরজা, তার উপরে ফ্রেম করা আছে, এবং ঢাকার জন্য এখানে কিন্তু কাচের ব্যবহার হতে হবে, কাগজ, একটা সেমি ট্রান্সপারেন্ট কাগজের মতো জিনিস ব্যবহার হতো। এই দরজাটাতেও তাই আছে, পুরোটা কাঠের ফ্রেমের মধ্যে দিয়ে পাল্লাটা করা, তলাতেও কাঠের চামড়া, উপরেও কাঠের চামড়া, এবং ঢুকেই যাওয়া একদম সেই আদি যুগের যেরকম আমরা ওষুধ ছবিতে দেখেছি সেরকম, যে একদম যে মেঝেতে বসার জায়গা, তার সঙ্গে আমাদের তো সোফার মতো ব্যবস্থা হয়, এখানে ওরকম হয় না। এখানে মাটিতে বসা, ঠেসান দিয়ে সঙ্গে বালিশ থাকে। জানলাগুলো একদম পুরো ক্লাসিক্যাল তাতামি রুমের যেরকম জানলা হয়, কাঠের ফ্রেম, মাঝখান দিয়ে কাঠের সাপোর্ট, এবং জানলার ওপরে ওই অয়েল পেপার টাইপের একটা সেমি ট্রান্সপারেন্ট যে মেটেরিয়াল ব্যবহার করে। মেঝে তো যথারীতি সেই তাতামি ম্যাট্রেস, যেটা আমাদের আগের যেখানে আমরা ছিলাম সেখানেও ছিল। এখানে ছোটো ছোটো এরকম কাঠের তাক করা আছে অন্ধক সজ্জার জন্য। এরপরে এখানে এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা, যেখানে রুমে এই হচ্ছে তার দরজা টেনে আমরা রুমটা পুরো এদিক থেকে এটা ভেতরে
এবার কিছু যে আধুনিক যন্ত্রের কিছু সুবিধা সেগুলো এখানে রয়েছে, যেমন ওপরে একটা রুম হিটার আছে, আমাদের এসি যন্ত্রের মধ্যেই ওই একই রকম একই জিনিস, গরমকালে ঠান্ডা করে শীতকালে গরম। এখানে অন্য একটা হিটার আছে, ওর পাশে টিভি আছে, এখানে রেফ্রিজারেটর আছে, আর মেঝের মধ্যে এখানে রয়েছে হচ্ছে টেবিলের পাশে বসার জায়গা, জামা কাপড় ঝোলানোর জায়গা, এবং সেই যে একদম পুরো আগেকার যুগের যে জাপানি সিনেমায় যেরকম দেখা যেত এরকম তোলা যায়, এখানে আটকে রাখা যায়। আপাতত এইগুলো জানলা, এখানেও জিনিসপত্র রাখা যায়, নিচে ওখানে ছোট 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 কাভার্ড আছে। আর এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ওনাদের প্রধান আলনা, যেখানে আপাতত বিছানা বালিশেই বোঝায়। এখানে হয়তো আরও কোনো গেস্টরা থাকে না, আমি জানি না, তাদের জন্য মূলত এই জায়গাটা বিছানা বালিশ স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়। দোতলা বাড়ি, একতলাটা ব্যবহার করেন হচ্ছেন বাড়ির যারা লোক তারা নিজেদের তারা ওখানে থাকেন, দোতলাটা গেস্টদের জন্য রাখে। ওখানে আরও ছোটোখাটো জিনিস আছে, ডাস্টবিন আছে, ওটা বোধহয় একটা ড্রেসিং টেবিল, তার সঙ্গে একটা ছোটো আয়নাও রয়েছে, সেটা আপাতত পর্দা দিয়ে ঢাকা। তো এই ব্যবস্থা, এই হচ্ছে সুন্দর ব্যবস্থা। আজকে আমরা এখানে থাকবো, আগামীকালও এখানে থাকবো, পরশুদিন আমাদেরকে খুব আর্লি মর্নিং এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো তারপরে আমরা যাবো সেখান থেকে মাতসুমোতো। তো দেখা যাক, আপাতত প্রচণ্ড বৃষ্টি, বাইরে ঝুপপুস বৃষ্টি, বেরোনোর এই মুহূর্তে কোনো উপায় নেই। তাতামি রুম উপভোগ করা ছাড়া আমাদের এখন হাতে কোনো কাজ নেই। বাড়ি ঢুকে ব্যাগ খুলে দেখলাম টাকার নোট থেকে পাসপোর্ট সব ভিজে গিয়েছে। সেসব শুকোতেই প্রায় বাকি দিনটা কেটে গেল। তাছাড়া বাইরে মুষলধারায় বৃষ্টি, বেরোনোর উপায়ও নেই। সব মিলিয়ে বাকি দিনটা কাটলো হোমস্টের ঘরেই। মাঝে একবার মিনিট 10 জন্য বেরিয়ে 7-Eleven থেকে খাবার কিনে আনতে হলো। পরের দিন ইনাওয়াশিরো লেক দেখতে যাব, আগে থেকেই তা ঠিক করা ছিল। সেটা আগামী পর্বে আপনাদের দেখাবো। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন, আর জাপান যাত্রা সহ আরও অন্যান্য ট্রিপ সম্পর্কে জানতে আমাদের চ্যানেল অন দ্য রোড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।